বাংলা সাহিত্যকথা চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা নাট্যসাহিত্যের রূপভেদের সর্বশেষ যে অধ্যায়টা আমাদের বাকি আছে, প্রহসন, সেই নিয়ে আলোচনা করব। নাট্যসাহিত্যের ইতিহাসে নাটকের অন্যান্য বিভাগের মতো এই প্রহসনও একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। প্রহসন শব্দের আবিধানিক অর্থ রঙ্গরস, ছলনা, নাটুকেপনা প্রভৃতি, কিন্তু বাংলা সাহিত্যে এই শব্দটি প্রচলিত একটি বিশিষ্ট নাট্য শাখারূপে। সুপ্রাচীনকালে সংস্কৃত সাহিত্যে 10 রূপকের অন্তর্ভুক্ত ছিল প্রহসন। প্রাচ্যের, বিশেষত ভারতীয় সাহিত্যে সংস্কৃত নাটকের ধারায় 5 থেকে 10 অঙ্কের বড় বড় নাটকের পাশাপাশি হাস্যরসাত্মক এক ধরনের স্বল্প আয়তনের নাটকের কথাও আলঙ্কারিকেরা বলেছেন, যার নাম প্রহসন। আলঙ্কারিক বিশ্বনাথ চক্রবর্তী তার সাহিত্য দর্পণের 6ষ্ঠ অধ্যায়ে এই বিষয়ে আলোকপাতও করেছিলেন। তিনি বলেছিলেন, ভবেৎ সন্ধি সন্ধগ্ন লাস্যানাঙ্কে বিনির্মিতম ভবেৎ প্রহসনং বৃত্ত নিন্দা নং কবিকল্পিতম। প্রহসন কমেডি নাটকেরই একটি নিম্নতর ও স্থূলতর সংস্করণ, যার হাস্য পরিহাস কিঞ্চিত মোটা মাপের। সমকালীন সমাজের কোনো কোনো কুপ্রথা বা দুর্নীতিকে লক্ষ্য করে স্বল্প পরিসরে ঝলকে ওঠে সেই পরিহাসের শানিত ফলা। বাস্তবধর্মিতা ও স্থানীয় রং বা রঙ্গরস, যা কখনো কখনো ভাঁড়ামো বা ক্যারিকেচার বা দৈহিক ভাবভঙ্গি সর্বস্ব অভিনয়ে পরিণত হয়। এই দৈহিক ভাবভঙ্গি সর্বস্ব অভিনয়, যাকে আমরা হর্স প্লে বলে থাকি। তো সংক্ষিপ্ত অথচ প্রতিনিধিত্বমূলক চরিত্রচিত্রণ প্রহসনকে এক সহজ উপভোগ্যতা দেয়, যার আড়ালে থাকে সমাজ সমালোচক ও সংস্কারের উদ্দেশ্য। এবং ঘটনা ও চরিত্রের অতিরঞ্জন ও রঙ্গব্যঙ্গ চাপল্যের মধ্যে দিয়েই জীবনের খণ্ডাংশের এক উপভোগ্য নাট্যালেখ্য পরিবেশন করাই এই নাটকের প্রধান উদ্দেশ্য। ল্যাটিন ফার্টিকা শব্দের থেকে ইংরাজি ফার্স শব্দের উৎপত্তি হয়েছে। তো ফার্স হলো মানব জীবনের অসঙ্গতি নিয়ে সংক্ষিপ্ত আয়তনের মোটামুটি 2 অঙ্কের একটি হাস্যরসাত্মক লঘু রচনা। পরবর্তীকালে হইচই, গণ্ডগোলপূর্ণ, উদ্দাময়তাময় কমিক অ্যাকশন রূপে এর বিবর্তন ঘটে। তো অজিত কুমার ঘোষ তার এই বাংলা নাটকের ইতিহাস গ্রন্থে প্রহসন সম্পর্কে বলেছিলেন যে, যা কিছু সঙ্গত, স্বাভাবিক ও সাধারণ জীবনধারার ব্যতিক্রম ঘটিয়েছে, তাই হাস্যরস সৃষ্টির কারণ হয়ে দাঁড়ায়। উদ্ভট ঘটনা ও অদ্ভুত চরিত্রই সাধারণত হাস্যরস জুগিয়ে থাকে। আবার রাজেন্দ্রলাল মিত্র তার রহস্য সন্দর্ভে প্রহসন সম্পর্কে বলেছিলেন, ঐশী শক্তি না থাকিলে যে প্রকার প্রকৃত কবি হওয়া অসাধ্য, বিশেষ ও অসাধারণ কল্পনা শক্তি ও রসবোধ ও প্রত্যুৎপন্নমতিতা না থাকিলে সেইরূপ উৎকৃষ্ট প্রহসন রচনা করাও দুষ্কর। প্রসঙ্গত এবার আমরা প্রহসনের যে সম্ভাব্য লক্ষণগুলো আছে সেগুলো এবার দেখে নিই। এতক্ষণ প্রহসনের উৎপত্তি বা প্রহসনের সংজ্ঞা জানলাম, এরপর আমরা তার সম্ভাব্য যে লক্ষণগুলো আছে বা বৈশিষ্ট্য বলতে পারি, সেগুলোর প্রতি একটু আলোকপাত করি। প্রথমত, প্রহসনে জীবনের ত্রুটি বিচ্যুতির চিত্র আঁকা হয়। সে চিত্র প্রহসনকারের সমকালীন সমাজ, ধর্ম, রাজনীতির দুর্বলতম কলঙ্কময় স্থানগুলি দিয়ে অঙ্কিত হবে। তাই প্রহসনের বিষয়বস্তু হবে বহু আলোচ্য। দ্বিতীয়ত, সমকালীন বহু আলোচ্য কাহিনী হলেও কল্পনার অতিরঞ্জনের মাধ্যমে প্রহসনের কাহিনী বাস্তব হয়েও কিছুটা যেন অবাস্তব হবে।
তৃতীয়ত, প্রহসনের কাঠামো এক অঙ্কে বিন্যস্ত এবং সর্বোচ্চ 3 অঙ্ক পর্যন্ত এর বিস্তার ঘটতে পারে। চতুর্থত, প্রহসনের চরিত্রগুলো হয় টাইপধর্মী, সমাজের বিশেষ বিশেষ শ্রেণীর প্রতিনিধিত্ব করে তারা। পঞ্চমত, অধিকাংশ ক্ষেত্রেই প্রহসনের বিন্যাস হয় নকশাধর্মী। খণ্ড খণ্ড কতগুলো চিত্র রচনার মাধ্যমে প্রহসনকার এই প্রহসনকে কিন্তু পূর্ণতা দেন। ষষ্ঠত, প্রহসনের চরিত্রগুলো তাদের নিজের ভাষায়, অর্থাৎ বিশেষ অঞ্চলের যে ভাষাগত বৈশিষ্ট্য রক্ষা করেই কিন্তু কথা বলে। আচ্ছা, সপ্তমত, নাট্যিক দ্বন্দ্ব সৃষ্টির বিশেষ অবকাশ না মিললেও চাতুর্যপূর্ণ নাট্য সিচুয়েশন সৃষ্টি এই প্রহসনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। অষ্টমত, অনাবিল হাস্যরস সৃষ্টি ও সেই হাস্যরসের হিউমার মিশ্রিত দিক সার্থক প্রহসনের লক্ষ্য হওয়া উচিত। এবং সর্বশেষ বা নবম আমরা বলতে পারি বৈশিষ্ট্য, যে সামাজিক ধর্মীয় একটি বিচ্যুতির চিত্র নিয়ে প্রহসন রচিত হলেও এই শ্রেণীর রচনায় কোনো নীতিবাদ উচ্চারিত হওয়া বাঞ্ছনীয় নয়। তাহলে এই গেল আমাদের প্রহসনের লক্ষণ বা তার বৈশিষ্ট্যগুলো। এরপরে একটি বিশেষ প্রহসনকে নিয়ে তার বিশ্লেষণ আমরা করব। তো এখানে আমরা বেছে নিয়েছি একেই কি বলে সভ্যতা। এই প্রহসন রূপে এটি কতটা সার্থকতা লাভ করেছে সেই দিকটি নিয়ে আমরা এবার আলোচনা করব। বাংলা ভাষায় লেখা প্রথম প্রহসনধর্মী রচনা হলো জোভরেলের দ্য ডিসগার্স। এর বাংলা অনুবাদ কাল্পনিক সংবদল, যেটা 1795 সালে রচিত হয়েছিল। সম্ভবত গোলকনাথ দাস এই গ্রন্থের অনুবাদ করেছিলেন। আধুনিক যুগ সমস্যা নিয়ে প্রহসন রচিত হতে শুরু করে 19 শতকের তৃতীয় দশক থেকে। এই সময় রচিত নাটকগুলি হলো জগদীশ গুপ্ত রচিত হাস্যার্ণব, রামচন্দ্র তর্কালঙ্কারের কৌতুক সর্বস্ব, পঞ্চানন বন্দ্যোপাধ্যায়ের রসনী নাটক, প্রেম নাটক এবং কালীপ্রসন্ন সিংহের বাবু নাটক। বস্তুত প্রহসন রচয়িতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মধুসূদন দত্ত। সমকালীন বিখ্যাত সমালোচকেরা মধুসূদনের প্রহসনের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। তার বিখ্যাত প্রহসন দুটি হল একেই কি বলে সভ্যতা, যেটি 1860 সালে রচিত হয়েছিল, এবং বুড়ো শালিকের ঘাড়েরও এটিও 1860-এ রচিত। আমাদের আলোচ্য হচ্ছে এই মধুসূদনের একেই কি বলে সভ্যতা এই প্রহসনটি। রাজেন্দ্রলাল মিত্র বিবিধার্থ সংগ্রহে বলেছিলেন, একেই কি বলে সভ্যতা বাংলা ভাষায় লেখা সর্বোৎকৃষ্ট প্রহসন। আলোচনার শুরুতেই বলে রাখি যে মধুসূদনের এই একেই কি বলে সভ্যতার মধ্যে প্রহসনের সকল বৈশিষ্ট্য কিন্তু বিদ্যমান। এমনকি প্রহসনের প্রচলিত ধারাকেও তিনি অতিক্রম করে গেছেন। ভারতীয় আলঙ্কারিকেরা প্রহসনের যে সংক্ষিপ্ত পরিসরের কথা বলেছেন তাও একেই কি বলে সভ্যতায় কিন্তু দেখতে পাই বা বিদ্যমান। মাত্র 2 অঙ্কের 4টি দৃশ্য নিয়ে এটি সম্পূর্ণ হয়েছে। প্রহসনের মধ্যে যে সামাজিক বা ব্যক্তিক দোষ ত্রুটি বা অসঙ্গতি তুলে ধরে তাকে ব্যঙ্গ বিদ্রূপ করা হয় এবং পরিশেষে তা শোধন করার চেষ্টা লক্ষ্য করা যায়। একেই কি বলে সভ্যতায় সেই লক্ষণগুলো কিন্তু বা সেই বৈশিষ্ট্যগুলো সব বর্তমান। ইয়ং বেঙ্গল গোষ্ঠীর দোষ প্রদর্শন এবং হরকামিনীর উক্তির মধ্যে শোধন না হোক আদর্শের উল্লেখ আছে। হাঁ পোড়া কপাল, মদমাসকে ঢলাঢলি করলেই কি সভ্যতা হয়? একেই কি বলে সভ্যতা। প্রহসনের মধ্যে যে হাস্য পরিহাস থাকে তা একেই কি বলে সভ্যতার চারিত্রিক পরিস্থিতিগত ও সংলাপগত পরিস্থিতির মধ্যে প্রতিফলিত।
শিকদারপাড়ার কিছু অংশ, বাবাজির ভূমিকা, সার্জেন্ট, চৌকিদারের প্রসঙ্গ এবং জ্ঞান তরঙ্গিনীর কাজকর্মের মধ্যে কমিক অ্যাকশন পাওয়া যায়। অন্যদিকে অতিশয়োক্তির অতিরঞ্জনজাত বিচিত্র স্বভাব ইয়ং বেঙ্গল দলের আচার আচরণে পাওয়া যায়, যেমন উগ্র পাশ্চাত্যপন্থী হতে গিয়ে চুম্বন। এছাড়া বাড়ির কোনো বিষয়ের আলোচনা ও সমস্যার কথা উঠলেই তৎক্ষণাৎ মদ্যপান করে পিপাসা নিবারণের চেষ্টা। গণিকালয়ে দেশ উদ্ধারের পবিত্র কর্মের প্রতিজ্ঞা গ্রহণ এবং দেশ উদ্ধারকে পানভোজনের সঙ্গে সমীকৃত করা, সবই যেন কমেডি অফ ম্যানার্সের কালগত অসঙ্গতি ও অসামঞ্জস্যের নিদর্শন। কাহিনীর উপস্থাপন ও বিন্যাসভঙ্গির দিকটি প্রাথমিক দৃষ্টিতে প্রহসনের রীতির সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ প্রহসনে যেমনটি হওয়া উচিত ঠিক তেমনটাই হয়েছে এই একেই কি বলে সভ্যতার, অন্তত কাহিনীগত দিক থেকে। এই প্রহসনের চরিত্রগুলোও বহির্মুখী, যা প্রহসনের ক্ষেত্রে মানানসই হয়েছে। নব, কালীনাথ প্রভৃতিরা নকশাধর্মী টাইপ চরিত্ররূপেই প্রহসনের উপযুক্ত চরিত্র হয়ে উঠেছে। এই প্রহসনের বিভিন্ন মানুষের মধ্যে দিয়ে এবং নিষিদ্ধপল্লীর সান্ধ্য চিত্রের সাহায্যে যে হাস্যরস পরিবেশন করেছেন তাও প্রহসনের প্রয়োজনকেই মিটিয়েছে। তাই এই দিকে এই দিক থেকে বিচার করলে এই প্রহসনটিকে খাঁটি প্রহসন বলে মেনে নিতে কিন্তু কারোর কোনো আপত্তি থাকার কথা নেই। প্রহসন হিসেবে আর 5টা প্রহসনের থেকে এই প্রহসনটি যে একটু ভিন্নতর তা বেশ কিছু ব্যঞ্জনা সৃষ্টি ও প্রতীকের সত্যের মাধ্যমেই মাইকেল বুঝিয়ে দিয়েছেন। যেমন অন্তঃপুরিকাদের তাস খেলা, তার মধ্যে অন্তঃপুরের গোপন কথায় সংকেত ব্যঞ্জনা আছে। তাসের দেশের সাহেব বিবি আসলে প্রাত্যহিক জীবনেরই নরনারী। প্রহসনটিতে পথের দৃশ্যটি দেখা যায়, কেউ পথ ভুলে পথ খুঁজছে কিংবা তাদের জোড় ভেঙেছে। নব হরকামিনীর জোড় বিশেষ বিকৃতিময় অসভ্যতার কারণে যে ভেঙে যাবে তার ইঙ্গিত এখানে রয়েছে। আবার সার্জেন্ট চৌকিদারের হাতের আলো অজ্ঞানতার তিমিরের তীব্রতা বাড়িয়েছে। তৎকালীন কলকাতার যে পাপময় পরিবেশ স্পষ্ট ও প্রত্যক্ষ সামাজিক কারণেই হোক আর নিয়তির কোনো অজ্ঞেয় বিধানরূপেই হোক, ইংরেজি শিক্ষিত নব্য যুবক সম্প্রদায়ের নৈতিক অধঃপতনের এই ট্র্যাজিক দিকগুলি সুপ্ত ছিল। নব ও তার সম্প্রদায়ের মধ্যে দিয়ে নাট্যকার সেই দিকটির প্রতিও আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। গৃহিণীকে নষ্ট করে দেয় যে অমৃতচারী পুরুষ, তার ত্রুটি সংশোধনের জন্য গৃহবধূ হরকামিনীর উজ্জ্বল ভাবমূর্তিটি শেষ পর্যন্ত আমাদের মনে কিন্তু রেখাপাত করে। আর এর মধ্যে দিয়েই এই একেই কি বলে সভ্যতা প্রহসনটি সমাপ্ত হয়েছে। সুতরাং প্রচলিত প্রহসনের সকল নিয়ম মেনেই এই একেই কি বলে সভ্যতায় মাইকেল যে নতুনত্বের স্বাদ পরিবেশন করেছেন তার মধ্যেই প্রহসন হিসাবে তার স্বাতন্ত্র্য ফুটে উঠেছে। তো এই গেল প্রহসন সম্পর্কে আলোচনা। এর পরে আরেকটি অধ্যায় নিয়ে আমরা আসব। আজ এতটুকুই থাক। আবারও বলবো, যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।